ওই দেখ দেখ, গ্রামে একটা নতুন ছেলে, কানে কি সব লোহা পড়েছে, মনে হচ্ছে জোনাকি ধরার জাদুর যন্ত্র। না রে, এটা নিশ্চয়ই শহরের ম্যাজিক, কানে দিলে হয়তো সব কথা যায়। এই, তোমরা কি সব সময় এভাবে অচেনা মানুষকে নিয়ে হাসাহাসি করো? না দাদা, এসেছিলাম ঠিকই, কিন্তু খারাপ ভেবে কিছু বলিনি তো। তোমাকে আগে দেখিনি তো, তাই কেমন অদ্ভুত লাগলো। তুমি তো তাহলে ঠাকুমার বাড়িতেই যাচ্ছ, ওই বাঁশের বেড়াওয়ালা বাড়ি? হ্যাঁ, তাই তো যাচ্ছি, কিন্তু তোমরা কিভাবে জানলে আমি কোথায় যাচ্ছি? আরে, এই গ্রামে কে আসে কে যায় একটা খবরও আমাদের চোখ এড়িয়ে যায় না। নদীর ধারে দাঁড়ালেই সব বোঝা যায়। দেখলি কেমন গম্ভীর আর গোমরা মুখে হাঁটছে? শহুরে লোকেরা নাকি সবসময় ব্যস্ত থাকে। হ্যাঁ রে, মনে হচ্ছে গ্রাম দেখে ভয় পেয়েছে, এখনো তো বাঁশের বাড়িটা দেখেইনি, দেখলে কি যে করবে কে জানে। কেমন আছো ঠাকুমা? অনেকদিন হলো দেখা হয়নি, তুমি আগের থেকে অনেক বুড়িয়ে গেছো। বুড়িয়ে গেছি বটে, কিন্তু তোর চোখে দেখি সবই নতুন হয়ে গেছে। তুই এলি আর আমার বয়স যেন কেটে গেল। আয় আয় বস, অনেক গল্প আছে। অয়ন, কতদিন ধরে ভাবছিলাম এই রাস্তার শেষে কি কখনো তোর চোখ দেখা হবে কিনা। জানিস তো, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি বারান্দায় বসে শুধু তোর জন্য অপেক্ষা করেছি। হ্যাঁ ঠাকুমা, এখন আমি এসেছি, কিন্তু শহরে থাকলে বন্ধুদের সঙ্গে ঘুরে মজা করতে পারতাম। এখানে কিছুই করার নেই, নদী, বাঁশ, খোলা মাঠ, সবকিছু একদম নতুন, আর আমি কেমন একা হয়ে যাচ্ছি। ও, একা মনে হলেও এই জায়গায় এক জাদু আছে যা শহরে নেই। এখানে সব আছে, নদীর ধারা, বাঁশ ঝাড়ের হাওয়া, গাছের ছায়া। এইসবের মধ্যে একদিন তুই বুঝবি কত শান্তি আছে। নদীর ধারে হারানো স্মৃতি, গ্রামের কথা, যা শুধু আমি বলতে পারি, তোকে সব শোনাবো রে। ঠাকুমা, তুমি কি সত্যি সবকিছু জানো? নদী, গ্রামের মানুষ আর হারানো গল্পগুলো? হ্যাঁ রে অয়ন, আজ থেকে তুই শিখবি এ বাড়ি শুধু কাঠ আর বাঁশের তৈরি নয়। প্রতিটা কোণে, প্রতিটা বাঁশের ফাঁকে লুকোনো আছে আমাদের স্মৃতি। তাই নাকি ঠাকুমা? আমি তো কিছুই জানি না, শুনতে হবে তো তাহলে। সবকিছু এত রহস্যময়। ঠিকই বলেছিস, এটা শুধু রহস্যই নয়, বাস্তব। ওহ, কি পুরনো সবকিছু। কাঠের দরজাও কেমন শব্দ করে। শহরে থাকলে এখন এসি রুমে আরাম করে গেম খেলতাম। দেখ কেমন করে তাকাচ্ছে, মনে হচ্ছে ভূতের বাড়িতে ঢুকে পড়েছে। আরে, শহরের ছেলেরা নাকি অনেক সাহসী, অথচ ওর মুখে দেখি ভয়ের ছাপ। এই, তোমরা আবার এলে কেন? সারাক্ষণ পেছনে লেগে থাকো কেন? না দাদা, কৌতূহল হচ্ছিল। তোমাদের শহরের ব্যাগ, ফোন এসব আমরা কখনো দেখিনি তো। ওই যে হাতে ফোনটা, এটা কি সত্যি ছবির ভেতর থেকে মানুষকে কথা বলতে দেয়? এটা ফোন, কিন্তু এখানকার মতো জায়গায় কোনো কাজেই আসে না, নেটও চলে না। নেট? সেটা আবার কি, মাছ ধরার জাল নাকি? আরে না, নেট নেট, থাক, তোমরা বুঝবে না। ওরা তো শুধু কৌতূহলী অয়ন, তুই নতুন এসেছিস তাই তোকে ঘিরে সবাই অবাক হয়ে আছে। জানি না ঠাকুমা, সবকিছুই আমার কাছে অচেনা আর বিরক্তিকর লাগছে গো ঠাকুমা। ধীরে ধীরে বুঝবি, এই বাঁশের বাড়ি শুধু পুরনো নয়, এর প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে গল্প। একদিন এই গল্পগুলোই তোর কাছে সবচেয়ে আপন হয়ে উঠবে। শুনলি মহেশ, সরলা দেবীর বাঁশের বাড়িতে নাকি আজও পুরনো কাহিনী লুকিয়ে আছে রে। ওহ, আবার শুরু করলে কাকু? এতদিন বলতে ভূতের গল্প, আরেকদিন লুকানো ধন, কি যে ভাবো। আমি কিছুই ভাবি না রে, গ্রামের বুড়োরা নিজের চোখে দেখেছে রাতে বাঁশের বেড়ার ফাঁক থেকে আলো জ্বলে রে। আলো? মানে ভূতের লণ্ঠন নাকি? ও, এখন থেকে ওই রাস্তা দিয়ে আমি যাব না। আরে না রে, ভূত নয়, গল্পের আলো। শোন, বলে ওই বাঁশের বাড়ির প্রতিটি ফাঁকে আছে জমিদার মহেন্দ্র প্রসাদের পুরনো কাব্যের ছাপ। কাব্য? বইয়ের ভেতরে আলো জ্বলে বুঝি? এসব শোনালে মানুষ তো ভয় পাবেই। ভয় তো আসল মজা মহেশ, তুই ভয় পেলেই প্রমাণ হয় এই বাড়ি শুধু বাঁশ আর খড়ের নয়, এর ভেতরে লুকিয়ে আছে রহস্য। আচ্ছা, তুমি যদি এতই সাহসী হও
তাহলে একদিন রাতে গিয়ে থাকো দেখি। আমি দোকান সামলাই, সময় কোথায়? তবে শোন, একদিন কেউ না কেউ সত্যি এই রহস্যটা খুলবে। দেখি অয়ন, এই নদী শুধু জল নয়, এই বুকের ভেতর আছে অনেক ইতিহাস। ইতিহাস? কেমন ইতিহাস ঠাকুমা? এই নদী কত জীবন কেড়ে নিয়েছে জানিস? কারো নৌকো ডুবে গেছে, কারো আপনজন ভেসে গেছে। আবার এই নদী চলে আমাদের ধান গজিয়েছে, মাছ মিলেছে, নদী দেয়ও আবার ফেরতও দেয়। তাহলে গ্রামের মানুষ কি এই নদীকে ভয় পায়? ভয়ও পায়, আবার ভরসাও করে। নদী যে মাও বটে, আবার কঠোর শিক্ষিকাও। সত্যি বলতে কি, শহরে নদীকে আমি শুধু ছবিতে দেখেছি, এখানে এসে প্রথমবার মনে হচ্ছে নদী যেন কথা বলছে। হ্যাঁ রে হ্যাঁ, শহরের চোখ শুধু দৃশ্য দেখে, কিন্তু গ্রামের চোখে শোনা যায় গল্প। গল্প? মানে এই নদীরও গল্প আছে? গল্প আছে রে আছে, গল্প আছে ঢেউয়ে, কাশ ফুলে, বাতাসে। শুনতে জানলে সবকিছুই কথা বলে। আমি কি পারবো শুনতে ঠাকুমা? পারবি, তবে সময় লাগবে। নদী কখনো সহজে তার গল্প বলে না রে, যার হৃদয় খোলা সেই শুনতে পায়। সূর্যটা কি সুন্দর লাগছে, আমি কখনো আগে এমন মন দিয়ে দেখিনি। এইটাই গ্রামের জাদু। একদিন দেখবি তুইও নদীর গল্প শুনতে পাচ্ছিস, তখন বুঝবি গ্রাম শুধু জায়গা নয়, এক সম্পূর্ণ বই। সুনয়ন, এই নদীর বুকে এক সময় ছিল পুরো গ্রাম, ভাটি পাড়া, বাড়ি ঘর, মাঠ, হাসি খুশি মানুষ সবই ছিল। তারপর এখন তো কিছুই নেই। নদী সব কেড়ে নিল, একে একে ঘর ভাঙলো, জমি ভাঙলো, মানুষ ভেসে গেল, শুধু শুধু স্মৃতি রয়ে গেল রে। তাহলে তোমরা কোথায় গেলে? আর আমরা এইদিকে চলে এলাম, কিন্তু সবাই বাঁচতে পারেনি। তখনকার দিনে আমি তরুণী ছিলাম, আরেকজন ছিল, নাম ছিল অরুণ। অরুণ? হ্যাঁ, আমার সঙ্গী হবার কথা ছিল, কিন্তু নদী তাকেও কেড়ে নিল। ঝড়ের রাতে নৌকোটা উল্টে যায়, আর সেই রাতের শব্দ আমার কানে আজও বাজে। তুমি কি তাকে শেষবার দেখেছিলে? শেষবার দেখেছিলাম নদীর ঢেউয়ের সঙ্গে লড়াই করতে, আর তারপর শুধু অন্ধকার। ঠাকুমা, আমি কখনো ভাবিনি গ্রামের মানুষের জীবন এত কঠিন হতে পারে। কঠিন বটে, তবে সেই কষ্টের মধ্যেই আছে ভালোবাসা, আছে আশাও। আমরা হারিয়েছি অনেক কিছু, তবু বেঁচে আছি নদীর কাছেই। মনে হচ্ছে তোমার কথাগুলো যেন নদীর ভেতরেই লুকানো আছে। ঠিকই বলেছিস, নদী কখনো কিচ্ছু ভোলে না। কি হলো ঠাকুমা, গল্প থামালে কেন? আয়ন, তোকে একটা কথা বলি। এই বাড়িটা তুই যেভাবে দেখছিস, ওটা কেবল কাঠ আর বাঁশের দেয়াল নয়। তাহলে কি? এই বাড়ির প্রতিটি বাঁশের সঙ্গে একটা করে গল্প গাথা আছে। কান পেতে শুনলে রাতের হাওয়ায় সেই গল্প শোনা যায়। সত্যি নাকি? আমি কিছু শুনতে পাচ্ছি না তো, শুধু শো শো শব্দ। ওই তো শো শো শব্দই তো কথা বলে। তোর কান এখনো অভ্যস্ত হয়নি, সময় লাগবে। মানে এই বাড়ি কথা বলে? হ্যাঁ রে হ্যাঁ, কথা বলে। কেউ হেসে উড়িয়ে দেয়, আবার কেউ ভয় পায়, কিন্তু যাদের মন খোলা তারাই জানে এই বাঁশের ফাঁক দিয়ে গল্প ভেসে আসে। নদী ভাঙনে হারানো কণ্ঠস্বর, অসমাপ্ত গান আর পুরনো কবিতা, সবই লুকিয়ে আছে এখানে। তাহলে কাল রাতে তুমি যে অরুণের কথা বলছিলে, সেটা কি এখান থেকেই শুনেছিলে? হয়তো তাই। কখনো মনে হয় এই বাঁশের ভেতর দিয়ে তার কণ্ঠস্বর ভেসে আসে। ঠাকুমা, আমি শুনতে চাই এই গল্পগুলো। শুনবি অয়ন, একদিন তুইও সব শুনতে পাবি। এ বাড়ি তোকে আপন করে নেবে। ঠাকুমা, কে বা কি আওয়াজ করছে মনে হয়? ভয় পাওয়ার কিচ্ছু নেই অয়ন, এই শব্দ শুধু বাঁশের আওয়াজ। বাঁশের আওয়াজ? কিন্তু এটা অনেক বাস্তব মনে হচ্ছে। তাই মনে হচ্ছে। বাঁশ কেবল বাঁশই নয়, এর মধ্যে জীবনও আছে। মনে আছে, আমি বলেছিলাম প্রতিটি বাঁশের সঙ্গে একটা করে গল্প বাঁধা আছে। হ্যাঁ, ঠিক মনে হচ্ছে, কিন্তু আমি কি সত্যি শুনতে পারবো সেই গল্প?
শোনার জন্যে শুধু কানই নয়, মনও চাই। যে মন খোলা তার জন্যে রাতের বাসও কথা বলে। আমি ভয়ের মধ্যে আছি, কিন্তু একেবারে কৌতূহলেও আছি। এটা কিভাবে সম্ভব? অয়ন, ভয়ের সঙ্গে কৌতূহল মিশলে গল্প শোনার মন তৈরি হয়। রাতের আওয়াজ, ঝিঝি পোকা, বাঁশির টোন সবই তোমার মনকে গল্পের দিকে নিয়ে যাবে। তো আমি কি শুনতে পারবো এই রাতের কথা? শুনবি? শুনবি অয়ন? শুনলে জানলে সব কিছু শোনা যায়। হারানো ভালোবাসা, নদীর ভাঙা জমি, আর মানুষের বেদনা। হ্যাঁ ঠাকুমা, আমি শোনার চেষ্টা করব। ঠিকই বলেছিস। মনে রাখিস, বাঁশের আওয়াজ শুধু শব্দ নয়, তা আমাদের অতীতকে বাঁচিয়ে রাখে। ঠাকুমা, কে বা কি আওয়াজ কর? অয়ন, আজকে আমি আরেকটা গল্প বলবো। এটা ভিন্ন, একটু গোপনও বটে। গোপন গল্প? কি ধরনের গল্প ঠাকুমা? বহু বছর আগে এই গ্রামে ছিলেন জমিদার মহেন্দ্র প্রসাদ। শক্তিশালী ছিলেন, ধন সম্পদে ভরপুর। কিন্তু তিনি শুধু রাজনীতি বা জমি দেখতেন না, তিনি লেখকও ছিলেন। গোপন কাব্য লিখতেন, কিছু কবিতা, কিছু প্রেমের কথা, যা তিনি কখনো কারো সঙ্গে ভাগ করতেন না। গোপন কাব্য মানে কেউ জানতো না? কেউ জানতো না, কেবল এই বাড়ি আর নদীর পাড়ে থাকা মানুষেরা সেই কাব্যের শব্দ শুনতো। কিন্তু নদী একদিন সব ভাঙলো। জমিদারের দলিল, কবিতা সব ভেসে গেছে, কেউ আর পায়নি। তাহলে এই গল্প কি সত্যি নাকি কল্পনা? অয়ন, কখনো কখনো গল্প আর সত্যি এক হয়। নদীর ভাঙা জমি, হারানো দলিল, আর লোকের বেদনা সবই এই বাঁশের দেয়াল জানে। আমি শুধু শোনাই, যাতে তুই শুনতে পারিস। ও, আমি ভাবছিলাম কেবল গল্প, কিন্তু মনে হচ্ছে কিছু সত্যি এখানে লুকিয়ে আছে। তাই তো, গ্রামের ইতিহাস, মানুষের ভালোবাসা, আর হারানো কবিতা সবই এখানে। এবারে শুধু বাসার ঘর নয়, স্মৃতির খনি। ঠাকুমা, আমি চাই সব শুনতে, সব শুনতে চাই আমি। শোনাবো রে অয়ন, শোনাবো। তবে মনে রাখিস, এই গল্পগুলো শোনার জন্যে ধৈর্য লাগে। রাতের অন্ধকারে, বাঁশের আওয়াজে, নদীর ঢেউয়ে সব মিলিয়ে কেবলই তখন পুরো চিত্র দেখতে পারবে। ঠাকুমা, এই লেখা আমি আগে দেখিনি তো। এগুলো এগুলো আমাদের পূর্বপুরুষদের কাব্যের অংশ। বহু বছর আগে লেখা ছিল। নদী ভাঙনের আগে কেউ সেগুলো লুকিয়ে রেখেছিল। কাব্য মানে কবিতা, কিন্তু কেন এই বাঁশে লেখা? সেই সময় মানুষরা লিখত তা নদী ও বৃষ্টির থেকে রক্ষা করতে বাঁশের ফাঁকে লুকোতো। কবিতা, গল্প, প্রেমের কথা সবই। মানে এই বাঁশের দেয়াল আমাদের ইতিহাসও জানে? ঠিক তাই। যার দেখার চোখ আছে সে পড়তে পারে, যার শোনার কান আছে সেই শুনে। এ বাড়ি শুধু কাঠ আর বাঁশ নয়, স্মৃতির খনি। তাহলে আমি এখানে যা দেখছি তা কেবল গল্প নয়, সত্যিই ঘটেছিল। হ্যাঁ রে অয়ন, হ্যাঁ। অতীত সবসময় আমাদের চারপাশেই আছে, শুধু আমরাই লক্ষ্য করি না। এই বাঁশের দেয়াল আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত করে রাখে। আমি কি সব শিখতে পারবো? সব গল্প জানতে পারবো আমি? শিখতে পারবি। ধৈর্য ধর। প্রত্যেক চিহ্ন, প্রতিটি বাঁশ সবই তোমাকে এক এক করে অতীতের সাথে মিলিয়ে দেবে। ঠাকুমা, আমি বুঝতে পারছি না, শহরে আমি যা হারিয়েছি এখানে কি আবার ফিরে পাবো? ফিরে পাবে। দেখিস, এই বাঁশের বাড়ি, নদী, গ্রাম সবই তোমার শেকড়। যা হারানো মনে হচ্ছে তা এখানেই আছে, শুধু চোখ খোলা থাকতে হবে। ঠাকুমা, আমি চাই এই শিকড় ধরে রাখতে। আমি সব শোনার চেষ্টা করব ঠাকুমা। আরে, তুমি শুধু চাইবে না, শিখবেও। এই বাড়ি, এই নদী, এই বাঁশ সবই তোমাকে শক্তি দেবে। সব স্মৃতি, সব গল্প, সব বেদনা সবই তোমার সঙ্গে আছে। আমি আর একা নই। এখন মনে হচ্ছে কেউ আছে যে সব শোনে, সব বোঝে। ঠিক বলেছিস অয়ন, কখনো একা হওয়ার দরকার নেই। শিকড় ছাড়া মানুষ নিস্তেজ হয়ে যায়, আর শিকড় থাকলে যতই অন্ধকার হোক সব আলো খুঁজে পাওয়া যায়। আহ, কি শান্ত,
শহরে থাকলে তো আমি ভোর বলতে শুধু ঘুমই জানতাম, এখানে ভোরটা যেন অন্যরকম। এই ভোরে গ্রামের আসল রূপায়ণ। রাতের রহস্য শেষে আলো আসে, আর আলো এলেই বোঝা যায় অন্ধকার কোনো শেষ নয়, বরং নতুন শুরুর পথ। সত্যিই ঠাকুমা, আমি প্রথমবার বুঝলাম গল্প শুধু বয়ে থাকে না, বাতাসে, বাসে, নদীতে সব জায়গায় গল্প লুকিয়ে আছে। ঠিক তাই, তুমি যতই শুনবে শিখবে ততই গল্প তোমার আপন হয়ে যাবে। মনে রাখিস, শেকড় ভুলে যেও না। শহরের কোলাহল যতই থাকুক, গ্রাম তোকে ডাকবেই। আমি আর একে অপরিচিত জায়গা ভাববো না, এখন মনে হচ্ছে আমি এখানেই নিজের একটা অংশ খুঁজে পেয়েছি। দাদা, তোমার মুখটা আজকে কেমন যেন শান্ত লাগছে। হ্যাঁ রে, মনে হচ্ছে ও আর শহরের ছেলেটা নেই রে, গ্রামের মতোই হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। আমি বুঝেছি, শুধু শহরের আলো নয়, গ্রামে। বর্ষার সময় চলে এলো, এখনো ঘর ঠিক করতে পারলাম না, তার উপর গোয়াল ঘর। কি যে করব কিছুই বুঝতে পারছি না। কাছে তেমন টাকাও নেই। নিজেরা না খেয়ে থাকলেও তো এই অবলা প্রাণীদের না খাইয়ে রাখা যাবে না গিন্নি। শুনেছি এবারের বর্ষা নাকি অন্যবারের চেয়ে দ্বিগুণ হবে। মনটা বড্ড কুগাইছে, কি জানে কি হয়। গরু দুটোর জন্যই তো দুবেলা দুমুঠো খেতে পারছি, না হলে আমাদের যে না খেয়ে মরতে হতো। এসব কথা বাদ দাও, আমি গরুগুলোকে নিয়ে মাঠে যাচ্ছি। কাছে কিছু টাকা রেখেছি, যদি গরুর জন্য খড় কিনতে হয়। বর্ষার ভেতর তো ঘাস পাওয়া যাবে না, বুঝলে? প্রতি বছরেই সর্বনাশা বন্যা, কেন যে আসে? তুমি দাঁড়াও, আমি কাশি এনে দিচ্ছি। সাথে করে গরু দুটোর খাবার এনো, ওদেরকে তো রাতে খাবার দিতে হবে। কিছুদিনের ভেতর বাছুর হবে একটা গরুর। এই বলে নিতাইয়ের বউ ঘর থেকে একটা কাঁচি এনে নিতাইকে দেয়। নিতাই তার গরু নিয়ে মাঠে যায় ঘাস খাওয়াতে। আর কিছুক্ষণ পরে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। ওই বুঝি বৃষ্টি শুরু হবে। এবার মনে হচ্ছে আগে থেকে বৃষ্টি শুরু হলো গো। কি করি, তাড়াতাড়ি কয়টা ঘাস কেটে নেই। এ কি ভাই, তুমি আমার জমি থেকে ঘাস কাটছো কেন? তুমি জানো না আমার কিছু ছাগল আছে, তাদের জন্য রোজ অনেক ঘাস লাগে আমার, জানো না? তোমার তো মাত্র দুটো ছাগল, ছাগলের জন্য আর কত ঘাস লাগে ভাই? আমি অল্প করে কয়টা ঘাস কাটছি। না না না, তুমি আর কোনোদিন আমার জমি থেকে ঘাস কাটবে না, ভালো করে বলে দিলাম। যদি আর কখনো ঘাস কাটো তবে মোড়লের কাছে বিচার দেব। এই এক টুকরো জমি, তুমি কেন গরু পালতে যাও? বলি, অন্যের জমিতে গরু না খাইয়ে খড় কিনতে পারো না? দাদা, আমি তো ঘাস খাওয়াচ্ছি, এমন করে না বললেও পারতে। এত সুন্দর ঘাস, আমি ঘাসগুলো বিক্রি করলেও কিছু টাকা পাবো, তোমাকে ফ্রিতে কেন দেব? যাও তো ভাই, যাও যাও যাও, এত কথা বলার সময় নেই আমার কাছে, যাও যাও যাও। বিধাতা, আজ গরিব, তার জন্য কত কথাই না শুনতে হয় সকলের কাছে। এমন করে কি জীবন পার করা যায় বলো? বলি, তাড়াতাড়ি খেয়ে এনে দেখিনি, আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো যে আমি ঘাস কাটি। যা, বাড়িতে যাবার আগেই তো বৃষ্টি নামলো। বলি, আর খেতে হবে না, সাথে যে ঘাস নিয়েছি এটাই রাতে খাস। বৃষ্টিতে পুরো ভিজে একাকার অবস্থা হলো যে। তুমি এসেছো, গরুগুলো তাড়াতাড়ি গোয়াল ঘরে রেখে এসো, ওদের না হলে ঠান্ডা লেগে যাবে। তোমার কাছে কিন্তু কোনো টাকাও নেই যে ওদের চিকিৎসা করাবে। যাচ্ছি যাচ্ছি গিন্নি, গামছাটা দাও দেখি, ভিজে একাকার অবস্থা। বৃষ্টি শুরু হলো, জানি না এই বৃষ্টি কবে কমবে, কিছুই তো ভালো লাগছে না গো। ভালো আর কেমন করে লাগবে বলো? অভাবী সংসার, তার উপর দুইটা গরু, কিছুদিনের ভেতর আরো একটা হবে। ওদের মুখের খাবার জোগাড় করতে গেলে কি কম টাকা খরচা? এ কি, রুহিকে দেখছি না যে, কোথায় আছে? এই বৃষ্টির মাথায় কতবার বলেছি বৃষ্টির সময় কোথাও যাবি না, এখন ঘন ঘন বাজ পড়ে, কে শোনে কার কথা?
আমি আমাকে কিছু বলো না বাবা। আমি গিয়েছিলাম মোড়লের বাড়ি থেকে কিছু পেয়ারা পাই কিনা দেখতে। মোড়লের বাড়ির পেয়ারার যে সুস্বাদু খেতে, দেখো কতগুলো পেয়ারা পেয়েছি। বুড়ি মোড়ল একজন অত্যাচারী মানুষ, তোকে দেখলে না জানি কি করতো। তোকে আর কখনো মোড়লের বাড়ির আশপাশেও যেন না দেখি। সেখানেই বিপদ, সেখানেই তুই আসিস। আহা গিন্নি, এসব বাদ দাও। মেয়েটা কষ্ট করে পেয়ারা এনেছে, ওকে আর বকো না। যা মা, কাপড় পাল্টে নে, না হলে ঠান্ডা লাগবে। যা। রুহি কাপড় পাল্টে নেয়। পরদিন সকালবেলা ঘুম ভাঙার আগেই বৃষ্টি নামে। ঘরে চা দিয়ে বৃষ্টি পড়ে। নিতাই চোখে ঘুম নেই। ওদিকে যে সারা রাত গোয়াল ঘরের ছাউনি ফুটো দিয়ে জল পড়েছে গরুগুলোর গায়ে। এমন করে জানলা দিয়ে কি দেখছো? ওদিকে দেখলাম গোয়াল ঘরের অবস্থা আরো খারাপ। গরুকে খাওয়ানোর মতো খড়ও নেই। এই বৃষ্টিতে তো গরুগুলোকে মাঠেও নিয়ে যেতে পারবো না। আমি গিয়ে দেখি গরুগুলোর খাওয়ার জন্য কোনো খাদ্য পাই কিনা। এদিকে বাড়িতেও তো চাল ডাল ফুরিয়েছে, ওগুলো কিনে বাড়ি ফিরবনি। গরুগুলো কেমন করে তাকিয়ে আছে, দেখো দেখো কেমন করে তাকিয়ে আছে। তোর বাবা তো চলে গেল, না জানি কখন বাড়ি ফিরবে। গরুদের ঠিক মতো না খাওয়াতে পারলে তো দুধও দেবে না, আর দুধ বিক্রি করতে না পারলে আমাদের পেটে ভাত চুটবে কেমন করে। চলো না মা, তুমি আর আমি মোড়লের কলা বাগান থেকে কলা পাতা কেটে আনি। আর এখন তো মোড়লের বাগানে কলা বিক্রি করাও শেষ, পাতা নিলে কিছুই বলবে না। তাছাড়া বৃষ্টিতে কলা গাছ তো সব মরেই যাবে, ওতে তো আর কলা ধরবে না। তা এত করে যখন বলছিস, তবে চল গিয়ে দেখি। কিছুক্ষণ পরে তো স্নান করতে হবে, ভিজে গেলে সমস্যা হবে না। গরুগুলো কেমন ডাকছে দেখ। এ কি, মোড়লের বাগান থেকে কে যেন কলা পাতা কাটছে। ওমা, এই তো দেখি নিতাইয়ের বউ। আজ মোড়ল মশাইকে দেখাবো ডেকে। কি এই বৃষ্টিতে আমার বাড়িতে কেন এসেছে? কোনো প্রয়োজন? আমি যদি এবার বেশি লাভ পেতে পারি তবে এই টাকা ধার দেব, না হলে কিন্তু আমি টাকা ধার দিতে পারবো না, বলে রাখলাম। আরে মোড়ল মশাই, আমি কি শুধু শুধু আপনার কাছে টাকার জন্য আসি নাকি? আজ একটা খবর দিতে এসেছি। আপনি জানেন আপনার কলার বাগান থেকে নিতাইয়ের বউ কলা পাতা কাটছে। কি বলছো তুমি? নিতাইয়ের বউ? নিতাইয়েরা তো এমন কাজও করে না। কই, চল তো দেখি। এই রিতম, আমার ছাতাটা নিয়ে আমার সাথে চল। সব কয়টা অকর্মার ঢেকি, আমি তোদের কাজে কেন যে রেখেছি। আমার গাছের কলা পাতা কাটছে, ওর এত বড় সাহস। এই তো মোড়ল মশাই, আমি এক্ষুনি ছাতা নিয়ে আসছি। নিতাইয়ের বউ, তোমার এত বড় সাহস, আমার বাগান থেকে আমাকে না বলে কলা পাতা কাটছো? বলি, আমার বাগান থেকে কলা পাতা যখন কেটেছো, এর ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে এই বলে দিল, না হলে গ্রামের সবার সামনে সম্মান নিয়ে বের হতে পারবে না। মোড়ল মশাই, গরুগুলো ক্ষুধায় খুব কষ্ট পাচ্ছে। আপনার কলা বাগানের কলা তোলা তো শেষ, এই গাছগুলো তো এমনি মরে যাবে। চোরের মায়ের বড় গলা, করছে তো চুরি, আবার বড় বড় কথা বলছে। তোমাকে যখন ক্ষতিপূরণ দিতে বলছে, তখন তোমাকে ক্ষতিপূরণ দিতেই হবে। আমি তো রোজই দেখি কাকি, তুমি প্রতিদিন এই কলা বাগান থেকে কলা পাতা কাটো, এখান থেকে কলা কেটেও বিক্রি করেছো। এখন এমন অন্যায় কথা বলতে লজ্জা করছে না? মোড়ল মশাই, রুহি মনে হচ্ছে মিথ্যা কিছু বলছে না। তবে এতদিন সজলের বউ আপনার কলা পাতা আর কলা চুরি করত। আমি একদিন ওকে দেখেছি কলা বাগান থেকে কিছু একটা লুকিয়ে বের করছে। এই রে, মনে হচ্ছে ফেসে যাচ্ছি আমি। এটা করলে তো হবে না। আমি ভালো করতে গিয়ে দেখি আমাকেই ফাঁসিয়ে দিচ্ছে। আহা, কেঁদো না সজলের বউ। বলি, নিতাইয়ের বউ শোনো, আজ তোমাকে ধরেছি, তাই ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে 2000 টাকা। এত টাকা? এত টাকা আমি কোথায় পাবো? এই বিধাতা, বৃষ্টিতে গরুর জন্য খাবার জোগাড় করতে এসে কি বিপদে পড়লাম। এখানে কি হচ্ছে? ও মা, মোড়ল মশাই যে। বলি, তুমি মেয়েটাকে নিয়ে এমন করে ভিচ্ছ কেন শুনি? কলা পাতা কাটতে এসেছে মোড়ল মশাইকে না বলতে, এর জন্য মোড়ল বলেছে ক্ষতিপূরণ বাবদ 2000 টাকা দিতে। এ তো অনেক টাকা মোড়ল মশাই, আগে তো কখনো আসেনি।
এই প্রথম এসেছে, দয়া করুন। এত টাকা কোথায় পাবো আমরা? আপনার কলা বাগানে তো কোনো কলা নেই, তাহলে এমন কেন বলছেন? দয়া করুন মোড়ল মশাই, দয়া করুন। তাহলে থাক, টাকা দিতে হবে না, তোমাদের ঘর বাড়ি দিয়ে দাও, না হলে গরু দাও। সেটাও না পারলে গ্রাম থেকে তাড়িয়ে দেব বলে রাখলাম। এমনটা করবেন না মোড়ল মশাই, বৃষ্টির মধ্যে সন্তান নিয়ে কোথায় থাকবো আমরা? আমি যে করেই হোক আপনার টাকা জোগাড় করছি আজকের মধ্যেই। চলো গিন্নি, চলো। এই কি মা, কলা পাতা রেখে কেন যাচ্ছ? আমরা এই কটা কলা পাতা 2000 টাকায় কিনেছি, রেখে তো যেতে পারবো না। চলো নিয়ে চলো পাতাগুলো, অন্তত আজকের দিনটা গরুগুলো ভালোভাবে খেতে পারবে। কি মেরে বাবা, যা যা পাতা নিয়ে যা। এই পাতা নেবার জন্য কি বসে আছে? আমি যাচ্ছি, আপনিও চলে যান মোড়ল মশাই, বৃষ্টিতে ভিজতে হবে না। হোগো, লোক জানাজানি হলে বিনা দোষে সবাই আমাকে জোর বলবে। তুমি এক কাজ করো, আমার মায়ের যে হার ছিল আর রোহির যে কানের দুল আছে, এই দুটো তুমি দিয়ে আসো। তবে তাই করি, দাও। কত শখের জিনিস তোমাদের, আজ অন্যদের দিয়ে দিতে হবে। বাবা, সম্মানের থেকে এগুলো দামি না। একবার যদি কেউ এসব জানে তাহলে আমাদের চোর বলবে। নাও এইগুলো নিয়ে যাও, দেরি করো না। নিতাই মন খারাপ করে রেমির কাছ থেকে গয়নাগুলো নিয়ে মোড়লকে দেয়। এরপর কেটে যায় আরো 4 দিন। চারিদিকে জলে থই থই করছে। ওদিকে নিতাইয়ের একটা গরু প্রসব যন্ত্রণায় কাটাচ্ছে, আরেকটা গরু মরে গেছে না খেতে পেয়ে। হায় বিধাতা, এই বৃষ্টিতেই গরুর বাছুর হবে, হাঁটু পর্যন্ত জল। কোথায় রাখবো গরুটাকে? কি খাওয়াবো এখন? যদি একবার অসুখ করে তাহলে সব শেষ। এই জলে বাছুর বাঁচবে তো? এমনিতেই একটা গরু না খেতে পেরে মরে গেল। দুধ বিক্রি করে সংসার চালাতে গরুটাই মরে গেল, আর এটাও যদি মরে যায়। বুঝতে পারছি না বিধাতা কপালে কি লিখে রেখেছেন। আজ কতদিন কোন রকম খেয়ে গরুটা বেঁচে আছে, এখন তো মাঠের ঘাসও ডুবে গিয়েছে। কি খাওয়াবে? না খেয়ে তো বাছুরও দুধ পাবে না, এই গরুটাও বাঁচবে না মনে হয়। ঠিকই বলেছিস রে মা, এমনিতেই তো খাবারের কষ্ট, আর ওপর থাকারও কষ্ট। বৃষ্টির জল সব গরুর গায়ে। এমন কথা বলিস না মা, আমার কাছে 200 টাকা আছে, বাজারে গিয়ে দেখি শুকনো খড় পাই কিনা। এদিকে গরুর থাকার জন্য জায়গা বানাতে হবে, না হলে এটাও মারা যাবে। বাঁচতেই হবে, বাঁচতেই হবে গরুগুলোকে। ওদের কিছু হলেছে এই গরিবের ভিটে আর থাকবে না। মরা গরুটা পুঁতে আমি খড় দেখতে যাই। এই যে নিতাই ভাই, শুনলাম গরুর নাকি বাছুর হয়েছে। গরু যখন ডাকছিল, ডাক শুনেই বুঝতে পেরেছি। বলি 3-3টা গরু পালবে কেমন করে? এই বৃষ্টির দিনে মাঠে তো ঘাস নেই যে ঘাস কেটে খাওয়াবে। মাঠ তো এখন নদীর মতো চকচক করছে। আরে নিজেরাই ঠিক মতো খাইতে পারে না, সে আইছে গরু পালতে। গরুগুলার এমন চেহারা হইতে না খাইয়া দিনের আলোতে দেখলেই ভয় করে। গায়ে এক টুকরা মাংস নাই, কেডাই কিনবো এমন গরু? কি যে বলো না চাচা, ওই গরুই নিতাইয়ের জীবন। এটা নিয়ে এমন কথা না বললেও পারো। আমার একটা গরু মারা গেছে ভাই, বড্ড চিন্তায় আছি আমি। লতিফ আর রঘু নিতাইকে নিয়ে হাসি তামাশা করে। নিতাই কথা শুনে মাথা নিচু করে চলে আসে সেখান থেকে। চোখে জল আসে, তবু মুখে হাসি রেখে চলে আসে বাজারে। দাদা, এই বাজারে কেউ খড় বিক্রি করছে না, সবার খড় বেঁচে একাকার অবস্থা বৃষ্টিতে। তুমি সবজি নাও গো দাদা, 1-2 দিনের ভেতর সবজিও পাবে না। মাছের সকল সবজি জলের নিচে। নিজেরা যা তা খেয়ে নেব বোন, গরুর আবার বাছুর হয়েছে। আজ কদিন না খেতে পারায় গরু উঠতে পারছে না। এই অবস্থায় খেতে না পারলে মরে যাবে গরুটা। পাশের গ্রামে শুনলাম একজন খড় বিক্রি করবে, তুমি কি দেখো দেখি? ধন্যবাদ বোন, তুমি সবজি বিক্রি করো, আমি পাশের গ্রামে যাচ্ছি। এখানে একটা নৌকা বাঁধা আছে, মাঝি তো দেখছি কোথাও নেই। বৃষ্টি বাদলে কেউ মনে হচ্ছে নদী পার হচ্ছে না। আমি বরং নিজেই নৌকা বেয়ে ওপারে চলে যাই। শুনুন, এখন খড়ের অনেক দাম, আমরা বাকিতে খড় দেব না। টাকা আনবেন, তারপর খড় নিয়ে যাবেন। এরপর আরো দাম হবে খড়ের। তোমার বৌদি ঠিক কথা বলছে, টাকা দিয়া তবেই খড় নিয়ে যাইব। এখন আসতে পারো, বৃষ্টি দেখি কমবার কোনো নামই নাই। ভাই,
আমি টাকা নিয়ে আসছি, আপনি আমার জন্য কিছু খড় রেখে দিয়েন, কেমন? তুমি বাড়ি এসেছো? বাছুরটা একটু দুধ পাচ্ছে না, ওকে বারান্দায় এনে রাখলাম। গোয়াল ঘরে ছাউনি উড়ে গেছে, কি করবো এখন? গরুটা তো এখন একেবারে ভিজে যাচ্ছে। কি করব, গরু ক্ষুধার জন্য উঠতে পারছে না, এদিকে গোয়াল ঘরে ছাউনি দিতে হবে। আমি মোড়লের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসি, দেখি দেয় কিনা। গরুগুলোর কষ্ট তো চোখে দেখা যাচ্ছে না। তুমি খড় জোগাড় করে আনো, আমি আর রুহি বাঁশ কেটে আর কচু পাতা দিয়ে একটা গোয়াল ঘর ছাওয়ার চেষ্টা করছি। বাছুরটাকে ফ্যান খাইয়েছি, এখন একটু শান্ত আছে ও। তবে তাই করো। নিতাই আর দেরি না করে মোড়লের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে রুহি আর তার মা রিমি মিলে বাঁশ কেটে ছাউনি দিতে শুরু করে। আজ গরিব করে নিজেরাও খেতে পারি না, আর গরুগুলো কত কষ্ট পাচ্ছে। মনে হচ্ছে এই গরুটাও আর বাঁচবে না রে মা। কিন্তু না মা, সব ঠিক হয়ে যাবে, কষ্টের পরেই তো সুখ আসে মা। তোমাদের আমি টাকা দিতে পারি, কিন্তু দুগুণ লাভ দিতে হবে। আর টাকা কিন্তু বর্ষাকাল শেষ হবার 10 দিনের ভেতরে দিতে হবে। না দিতে পারলে গরু নিয়ে চলে আসব। কি আর করা, তবুও টাকাটা দিন, গরুগুলোকে বাঁচাই, না হলে অবলা প্রাণী মারা যাবে। এই নাও টাকা, শর্ত মনে থাকে জানো, কেমন? ঘর একেবারে ভালো, দেখতে হবে না ভাই, নিয়ে যান। বাড়ির ঘর কি খারাপ হয় নাকি? টাকাটা দাও, আমার ঠেলা গাড়িতে কইরা ঘর বাড়িতে নিয়ে যাও, পরে ঠেলা গাড়ি দিয়ে যাও আবার। জলে ভিজে গেলাম। এই নাও ভাই তোমার টাকা, আমি তবে আসি। হায় হায়, এটা কি সর্বনাশ হলো! আবার সব খড় জলে পড়ে গেল। এবার আমার গরুগুলোকে বাঁচাতে পারবো না। মোড়লের টাকাও কেমন করে শোধ করব, কেমন করে শোধ করব? কি তুমি তুমি আমার জীবন বাঁচালে, আমার নতুন জীবন দিলে তুমি। তুমি না থাকলে সাপটা আমাকে খেয়ে ফেলতো। তুমি কে? মাছ থেকে মানুষ হলে তুমি কে? তুমি? আমি মৎস্যকন্যা, মাছের দুধ ধরে নদীতে ফেলছিলাম। যখন সাপটা পেছন থেকে আমায় ছোবল দেয়, তুমি না থাকলে আমি মরে যেতাম। কিন্তু তোমার মুখটা আমার শুকনো কেন দেখাচ্ছে? আমি এক গরিব অসহায় গোয়ালা, গরু পেলে তার দুধ বিক্রি করে কোনো রকমে সংসার চালাই। কিন্তু এখন এই বর্ষায় আমার গরুগুলো খুব কষ্ট পাচ্ছে। কেবল না তুমি নিতাই, আমি তোমাকে শুকনো খড় দিচ্ছি, আগে তুমি নদীর পাড়ে যাও। এই শুকনো খড় তোমার বর্ষার দিনে দুঃখ ঘুচাবে। এই সুন্দর স্বাস্থ্যের গরু দুটাও তোমার। এই খড় কোনোদিন পুরোবে না, আর এই গরু তোমাকে প্রতিদিন দুধ দেবে, যা দিয়ে তোমার অভাব চলে যাবে। তুমি খুব ভালো, তুমি অনেক কিছু করেছো আমার জন্য। আমি তবে আসি। বাবা, আমাদের গরু আর বাঁচবে না, এবার কি হবে? একটা গরুর দুধ বিক্রি করবে, কি করে সংসার চলবে? বাজবে না রে মা, দেখ গ্যাজলা বের হচ্ছে মুখ দিয়ে। মারা গেছে গরুটা। কি আর করার, বিধাতা যা করেন ভালোর জন্যই করেন। দুটো গরু নিয়ে আবারও দুটো গরুই দিয়েছে। মানে কি? এই গরুগুলো তো অনেক সুন্দর বাবা, গরুগুলোর আর খাবারে কষ্ট হবে না বাবা? হ্যাঁ মা, গরুটাকে পুঁতে রাখতে হবে। গিন্নি, তুমি ওই গরুর দুধ দুইয়ে বাছুরকে খাওয়াও, আমি গোয়াল ঘরের ছাউনি দিচ্ছি, কেমন? ঠিক আছে, তাই করো। এখন আর কোনো কষ্ট হবে না ওদের। আর বাছুরটা, গরুর তো অনেক দুধ হয়েছে বাবা, এখন জলও পড়ছে না, গরুগুলো আর ফিরছে না, ওদের আর খাবারেরও কষ্ট হচ্ছে না বাবা। ঠিক বলেছিস মা, খড়গুলো গরুর গাড়ি সহ রেখেছি, বৃষ্টির ভেতরে তবুও ভিজলো না। সব কিছু মৎস্যকন্যার জন্য রে। আমি বলি এখন তো আর গরুগুলোর কষ্ট নেই, আমার খুব শান্তি লাগছে। বর্ষা কম হলে আমাদের ঘরে ছাউনিটাও ঠিক করতে হবে। ঠিক বলেছো গিন্নি, তুমি ঠিক বলেছো। আমার কিছু খেতে দেবে বাবা, আমার খুব খিদে পেয়েছে। বুড়িমা, বাড়িতে ভাত আর এই গরুর দুধ ছাড়া আর কিছুই নেই, এটাই দেবো কি? এখন বাজারে কোনো সবজি নেই রে মা, গ্রামের অনেকেই শুধুই ভাত খাচ্ছে। তোদের বাড়িতে তবু তো দুধ রয়েছে,
তাও কতগুলো। তবে আপনি বসুন, আমি দুধ ভাত নিয়ে আসছি। ওগো, যতদিন বর্ষা থাকবে আমরা সকলকে দুধ ফ্রিতে দেব। এখন তো মানুষের কাজ নেই, টাকা কোথায় পাবে সে দুধ কিনে খাবে? তুমি ঠিকই বলেছ, এটুকু দুধ পেলেও সবাই একবার পেট ভরে ভাত খেতে পারবে। তাহলে আমি আজ থেকেই সবাইকে বাড়িতে গিয়ে দুধ দিয়ে আসি, কেমন? তোমরা খুব ভালো বাবা, তোমাদের অনেক ভালো হবে। তুমি আমাদের বাড়িতে থাকো না ঠাকুমা, বৃষ্টির মধ্যে কোথাও যেতে হবে না। না রে দিদি ভাই, আমি তোদের মনটা পরীক্ষা করতে চেয়েছিলাম। তোদের মনে কোনো ভাব নেই, তোদের ভালো হবে। বাবা, তুমি সবসময় এমন মানুষের সেবা করো, মানুষের পাশে থেকো। আমি আসি তবে। আমি তাহলে দুধ মানুষের বাড়ি বাড়ি দিয়ে আসি, কেমন? ভাই, তোমাকে কত অপমান করেছি, আজ এই বর্ষায় তুমি সাহায্য করেছো। এই দুধটুকু না দিলে শুধু ভাত খেয়েই থাকতে হতো আজ। এইবার থেকে আমি ভালো হয়ে যাব ভাই। এমন করে বলো না বৌদি, আমি গেলাম সবার বাড়িতে, যেতে হবে আমাকে। তোমার গরু নিয়ে কত হাসি তামাশা করেছি, আজ সেই তুমি তোমার গরুর দুধ দিয়ে আমাদের সাহায্য করছো। তোমার জন্য কত মানুষের আহার জুটছে ভাই, মাফ করে দাও আমাকে, মাফ করে দাও। মাফ কেন চাইছো ভাই? বৃষ্টিতে আমিও কষ্ট পেয়েছি, এই জন্য সবাইকে সাহায্য করছি। এবার মোড়লের বাড়িতে যাব। তোমার সাথে কত অন্যায় করেছি, কত বড় কথা বলেছি। অন্যের কাছ থেকে যে টাকা লাভ নেই তার থেকে দ্বিগুণ টাকা লাভ চেয়েছি, আর তুমি কিনা সাহায্য করতে এগিয়ে এলে আমাকে। আজ টাকা আছে তবুও বাজার করতে পারছি না, সবজি যে তলিয়ে গেছে। টাকা থাকলে সব কিছু হয় না, সব বিধাতার ইচ্ছা। আমার জন্য আপনারা যে দোয়া করছেন এটাই অনেক। দাঁড়াও নিতাই, তুমি তোমার গয়না ফিরিয়ে নিয়ে যাও। আমি জানি ওর ভেতরে তোমাদের অনেক স্মৃতি আছে। ধন্যবাদ মোড়ল মশাই, এগুলো পেলে গিন্নি অনেক খুশি হবেন। বৃষ্টির দিন শেষ হলেই আমি প্রতিদিন আপনাকে আমার গরুর দুধ খাওয়াবো। নিতাই এভাবেই পুরো বর্ষাকাল গ্রামের সকলকে দুধ দিয়ে সাহায্য করে। গ্রামের সকলেও নিতাইকে সম্মান করতে শুরু করে। এরপর বর্ষাকাল শেষ হলে নিতাই মৎস্যকন্যার দেওয়া গরুর দুধ বিক্রি করতে শুরু করে কম দামে। সে বেশ উন্নতিও করে। আমরা কম দামে দুধ বিক্রি করে কত উন্নতি করছি, গরিব মানুষগুলো দুধ খেতে পারছে। বাবা, আমাদের ভাগ্য ভালো, বিধাতা আমাদের সাথে আছেন। তুই ঠিকই বলেছিস মা, প্রতি বছর বর্ষার সময় গ্রামের সকলকে সাহায্য করব। এবার বর্ষা শুরুর আগে গোয়াল ঘরটা ইট দিয়ে করব। আমি গেলাম দুধ বিক্রি করতে। গিন্নি, তুমি গরু দুটোকে খেতে দাও, বুঝলে? গরু দুটোকে খেতে দাও। এর মাটিতেও আলো আছে। এই নদী, এই বাসছাড়, এই বাড়ি সবই তোকে মনে করাবে তুই একা নোস। অতীতের গল্প, মানুষের বেদনা আর ভালোবাসা সব সময় আমাদের সঙ্গেই থাকে। হ্যাঁ ঠাকুমা, এখন আমি জানি এই বাড়ি শুধু বাঁশের নয়, এটা আমাদের ইতিহাস, আমাদের আত্মা এটা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।